আজকে নবম শ্রেণীর ব্যাকরণের অন্তর্গত, বলা যায় ব্যাকরণের নির্মিতির অন্তর্গত সারাংশ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সারাংশ বা সার সংক্ষেপ বা সারমর্ম কী, তার নিয়মাবলী কী, কীভাবে সেটা করতে হয়, ছাত্রদের সুবিধার্থে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। দেখো, সারাংশ এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটো শব্দ পাবো, সার, অংশ। এখানে সার বলতে মূল, অংশ বলতে ভাগ, অর্থাৎ মূল ভাগকে তুলে ধরতে হবে, মূল বক্তব্যকে তুলে ধরতে হবে। একটা বিস্তারিত রচনা থাকবে, অনুচ্ছেদ পরিচ্ছেদ থাকবে, তার মূল ভাব বা মূল বক্তব্যকে তুলে ধরাই হচ্ছে সারাংশ লেখা বা সার সংক্ষেপ করা। এই সারাংশ শব্দটা ইংরাজি সামারি শব্দের সমার্থক। ইংরাজিতে সামারি যা, বাংলায় সারসংক্ষেপ বা সারাংশ তাই। আবার এই সামারি শব্দটার সমার্থক হিসাবে প্রেসি শব্দেরও উল্লেখ পাই। এই প্রেসি শব্দটা ফরাসি শব্দ। এই ফরাসি শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ কিন্তু ছোট করা, কেটে ফেলা, এগুলো। তা সারাংশ করতে যাওয়ার আগে সারাংশ দু ধরনের হয়, একটু আমরা জেনে রাখি। একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে, সেক্ষেত্রে কোনো বক্তব্য থাকবে, প্রবন্ধ, গল্প, কবিতা থাকতে পারে। আর একরকম ভাগ হয়েছে, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য ও সরকারি কাজকর্মের উপর ভিত্তি করে সারাংশ। সেক্ষেত্রে কী কী থাকবে? দলিল দস্তাবেজ থাকতে পারে, চিঠিপত্র, বিবৃতি, এগুলোর উপর সারাংশ করতে হতে পারে আমাদের। সারাংশের নিয়মাবলী প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শোনো, কতগুলো নিয়মাবলী আছে, যে নিয়মাবলীগুলো ফলো করলে সহজে কিন্তু সারাংশ আমরা করতে পারবো। মোটেই দুর্বোধ্য জিনিস নয়, কঠিন নয়। তাহলে প্রথমে কি করতে হবে? যে অংশটা তোমাকে দিচ্ছে সেটা বারবার মনোযোগ সহকারে পড়তে হবে। এক নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে প্রধান এবং অপ্রধান জায়গাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করতে হবে। যে জায়গাগুলো প্রধান বলে মনে হচ্ছে পড়ে তোমার অনুচ্ছেদ থেকে, সেই জায়গাগুলো আন্ডারলাইন করলে, এবং যেগুলো অপ্রধান সেগুলোকে বাদ দিতে হবে, সেগুলোকে ব্যাকেট করে দিলাম। মূল রচনার 1/3 1/3 লিখতে হবে বা অর্ধেক লিখতে হবে, এর বেশি কিন্তু কোনোভাবেই লেখা যাবে না। 4 নম্বর নিয়ম কি? অলংকার যদি থাকে অনুচ্ছেদের মধ্যে, সে রূপক হোক, উপমা হোক, কোনো সংলাপ উদ্ধৃতি থাকলে সেগুলোকে আগে বাদ দিতে হবে। 5 নম্বর, সহজ সরলভাবে লিখতে হবে, চলিত গদ্যে লিখতে হবে। 6 নম্বর, অপ্রাসঙ্গিক কথা বাদ দিতে হবে, একই কথার পুনরাবৃত্তি কোনোভাবেই করা যাবে না। 7 নম্বর, অনেক সময় যে সারাংশটা করছি তার একটা প্রাসঙ্গিক শিরোনাম দেয়া যেতে পারে। 8 নম্বর, উত্তম মধ্যম পুরুষ অর্থাৎ আমি, তুমি, এই জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ পরোক্ষ উক্তিতে সারাংশ লিখতে হবে। 9 নম্বর নিয়ম কি? প্রাথমিক পর্বে আমি সারাংশটা কতটা লিখব, কত লাইনে লিখব, এটা মানসিকভাবে যদি ভেবে নিই আগে বা প্রস্তুতি নিই তাহলে ভালো হয়। তা এটা ভাবনা চিন্তা করে লেখায় অগ্রসর হলে ভালো হয়। এই হচ্ছে নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো ফলো করলে আমরা সারাংশ সহজেই করতে পারবো। এই সারাংশের সঙ্গে ভাবার্থ একটু গুলিয়ে যায়, দুটো কিন্তু আলাদা বিষয়, কাছাকাছি কিন্তু প্রকৃতিগত অনেক পার্থক্য আছে। একটু পার্থক্যটা জেনে নিই, যেহেতু প্রসঙ্গটা এলো। সারাংশে কি শিরোনাম দেওয়া যেতে পারে, কিন্তু ভাবার্থে শিরোনাম দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সারাংশের আয়তন অর্ধেকের বেশি কোনোভাবেই হবে না, আর ভাবার্থের আয়তন মূল রচনার অর্ধেক বা 1/3 হতে পারে। সারাংশ রচনার ক্ষেত্রে সাহিত্য শিল্পরস প্রকাশ করা আবশ্যিক নয়, কিন্তু ভাবার্থের ক্ষেত্রে সাহিত্য শিল্পরসকে প্রকাশ করতে হবে, প্রাধান্য দিতে হবে, সাহিত্য গুণসম্পন্ন লেখাটা করতে হবে। তা এই নিয়মাবলী অনুসরণ করে একটা সারাংশ বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। দেখো কীরমভাবে পড়তে হয়। খুব সুন্দর একটা টপিক তুলে ধরা হয়েছে, পড়ছি আগে। দেখো প্রথমে, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না,
সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিন্ত থাকি, এই বিশ্বাসে যে সেখান থেকে তারা একটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক, মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ। অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলে না গেলেও আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করতে পারেন। এর বেশি আর কিছু পারেন না। এই টপিকটা তুলে ধরেছে, এইটার সারাংশ করতে হবে। তাই এটা যদি আমরা মনোযোগ দিয়ে একবার পড়লাম, বারবার যদি পড়ি, তাহলে কিন্তু বুঝতে পারবো প্রকৃত শিক্ষা কিভাবে পেতে হয়, কিভাবে মানুষ শিক্ষিত হয়। শিক্ষকের উপর দায় দায়িত্ব পুরো অর্পণ করলেই ভালো শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয়। শিক্ষা সম্পূর্ণ মনের ব্যাপার, তাগিদের ব্যাপার, নিজের কৌতূহল উৎসাহের ব্যাপার। তাই এখানে যদি লাইনগুলো পড়ি, সেখানে কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট প্রধান হিসাবে? দেখো, সুশিক্ষিত লোকে মাত্রই স্বশিক্ষিত, এই জায়গাটা। তারপর কি না, এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা একটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। এটা এই বিশ্বাস নিতান্তমূলক, ইম্পর্টেন্ট এরকম। তারপর শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। এটা বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন তিনি প্রকৃত শিক্ষক, এই জায়গাটা। তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করতে পারেন, এর বেশি আর কিছু পারেন না। এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলোকে দাগ দিয়ে দিলাম, বাকিগুলো আমি অপ্রধান হিসেবে ব্যাকেট করে দিলাম। এবার এইগুলোকে আমি নিজের ভাষায় সহজভাবে কীরমভাবে লিখব না, সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত। সমাজে বেশিরভাগ মানুষ আমরা ভাবি যে ভালো শিক্ষকের কাছে শিক্ষার্থীকে প্রদান করলেই সেই শিক্ষার্থী উন্নত মানের শিক্ষার্থীতে পরিণত হবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। একজন প্রকৃত শিক্ষক কী পারেন? শিক্ষার্থীর কৌতূহল বাড়িয়ে তুলতে পারেন, তার জ্ঞান পিপাসাকে আরও তিনি বাড়িয়ে তুলতে পারেন, বৃদ্ধি করতে পারেন, কৌতূহলী করতে পারেন, উৎসাহী করতে পারেন, তার পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে পারেন। এর থেকে বেশি কিছু পারেন না। একজন শিক্ষার্থীর সার্বিক কল্যাণ উন্নয়ন সম্পূর্ণ তার মনের মানসিক ইচ্ছা, চাহিদা, কৌতূহল, উৎসাহের উপর নির্ভরশীল। এই জায়গাটুকু যদি গুরুত্ব দিয়ে এইভাবে লিখি, তাহলেই যথার্থ সারাংশ লেখা সম্ভব হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলের উপকারে এই ভিডিওটা কাজে লাগুক, তবেই আমার এই ভিডিওটা তৈরি করা সার্থক হবে বলে মনে হয়। ধন্যবাদ।